দুর্বল কারিগরি সিস্টেমের কারণে গ্রাহকদের কাছ থেকে হিসাব রক্ষণাবেক্ষণ ফি কাটতে পারছে না অগ্রণী ব্যাংক, নেওয়া যাচ্ছে না এসএমএস চার্জ। ফলে বছরে ১,১০০ কোটি টাকার উপরে খোয়া যাচ্ছে ব্যাংকটির, যা উঠে আসে বিশেষ নিরীক্ষায়। এতে বলা হয় ১.৫ দশকের পুঞ্জীভূত এই সমস্যার কারণে প্রতিষ্ঠানটির ক্ষতি দাঁড়িয়েছে ২,০০০ কোটি টাকা। শুধু তাই নয়, প্রকৃত কর্মীর তুলনায় প্রায় ১,৬৬,০০০ বেশি হিসাব স্টাফ অ্যাকাউন্ট পাওয়া যায় এই নিরীক্ষায়। আব্দুল জাহের আনাসের ৩ পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আহসান হাবিব টিটো। স্বাধীনতার পর দেশের অর্থনীতি পুনর্গঠনে বড় ভূমিকা ছিল অগ্রণী ব্যাংকের, কিন্তু সীমাহীন অব্যবস্থাপনা আর অনিয়মে প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড, যা আরও একবার উঠে এলো অভ্যন্তরীণ বিশেষ নিরীক্ষায়। প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের কোর সিস্টেমে সক্রিয় হিসাব প্রায় ১.৫ কোটি, এর মধ্যে সঞ্চয়ী ১,৩৯,০০,০০০। দেশের ১০টি বড় শাখায় নমুনা পর্যবেক্ষণ করে এসব হিসাবের ১৩% বা ১৮ লাখ থেকে কোনো চার্জ আদায় না করার তথ্য পায় নিরীক্ষা দল, যাতে ব্যাংকের বার্ষিক ক্ষতি প্রায় ৬৩ কোটি টাকা। অন্যদিকে ৪৫,৭০,০০০ গ্রাহকের হিসাব থেকে কাটা হয়নি এসএমএস অ্যালার্ট চার্জ, তাতেও ক্ষতি ৬৪,৪২,০০,০০০ টাকা। সব মিলিয়ে বছরে খোয়া যায় ১২৮,৫৩,০০,০০০ টাকা। ১.৫ দশকে যার পরিমাণ প্রায় ১,৯০০ কোটি। আমাদের দেখতে হবে যে কোনো ব্যাংকের এইটাকে অডিট পর্যায়ে ধরা পড়েছিল কি পড়ে নাই, এবং যেই অনিয়ম বা যেই ব্যত্যয়গুলো হয়েছে সেগুলো কি পেশাদারি দক্ষতার ঘাটতির জন্য হলো, নাকি এটার ভিতরে কোনো ধরনের দুর্নীতির বিষয় রয়েছে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সামনের দিনে পদক্ষেপ নেওয়াটাও দরকার আছে। এই পুরোটার ভিতরে যদি এক ধরনের জবাবদিহিতা না থাকে, তখন পেশাদারিত্বে কিছুটা উন্নতি করার ক্ষেত্রেও যে চাপটা থাকবে ব্যাংকের ওই টিমের, সেইটার ভিতরেও ঘাটতি থেকে যাবে। এই ক্ষতির পেছনে কোর ব্যাংকিং সিস্টেম বা টেমোনাস 24 সফটওয়্যারের ত্রুটিকে দায়ী করেছে নিরীক্ষা দল। বলা হয়, বকেয়া চার্জ সক্রিয়ভাবে আদায়ের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই লোকসান গুনতে হচ্ছে ব্যাংকটিকে। তবে আরও বড় প্রশ্ন উঠেছে স্টাফ অ্যাকাউন্ট নিয়ে। প্রতিষ্ঠানটির সিস্টেমে এ সংক্রান্ত হিসাব দেখাচ্ছে ১,৭৬,৮৩৪টি, অথচ বর্তমানে কর্মী মাত্র ১০,৪৫০ জন। এসব হিসাব যাচাই করে প্রকৃত কর্মী ছাড়া অন্যদের কাছ থেকেও নিয়ম অনুযায়ী চার্জ আদায় করার সুপারিশ করা হয়েছে। ১২৮ কোটি টাকা আমার তো চোখে পড়ে না এটা করে দেবে না, এটা কোনো জায়গায় মিস ইনফর্মড হয়েছে ভাই। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং একই সাথে ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে যে অনিয়ম বের হয়েছে, এই বিষয়ে ব্যাংকের উচিত তাৎক্ষণিকভাবে এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। শুধু অর্থক্ষতিই নয়, গ্রাহকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছে নিরীক্ষা দল। কারণ বহু ক্ষেত্রেই পাওয়া যায়নি পর্যাপ্ত ও সঠিক তথ্য, যাতে তৈরি হয়েছে অর্থ আত্মসাতের ঝুঁকি। তাই ক্ষতি কাটাতে সিস্টেম আপগ্রেড সহ দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়েছে নিরীক্ষা দল। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। দেশের এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণে এগিয়ে সিলেট। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যান বলছে, বিভাগটিতে ঋণের স্থিতি এখন ৫০০ কোটি টাকা। অন্যদিকে আমানত সংগ্রহে চমক দেখিয়েছে বরিশাল। বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ অর্থনীতি চাঙা রাখতে বড় ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং। মেজবা হাসানের রিপোর্ট। গ্রামের বাজার কিংবা বাড়ির কাছের এজেন্ট পয়েন্ট, যেখানে মিলছে ব্যাংক খাতের নানা সেবা। টাকা জমা দেওয়া, তোলা থেকে শুরু করে ঋণ বা রেমিটেন্স সবই হচ্ছে সহজে, যার কারণে বড় অংশই ঝুঁকছে এজেন্ট ব্যাংকিংয়ে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, ঋণ বিতরণের সবচেয়ে বেশি গতি সিলেটে। জুন শেষে বিভাগটিতে এজেন্ট ব্যাংকিংয়ে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫২৪,৮০,০০,০০০ টাকা, আর এক বছরের ব্যবধানে বেড়েছে ২৩.৫%। তবে শহরের চেয়ে গ্রামীণ এলাকায় এই প্রবৃদ্ধি আরও বেশি, ২৮%। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, প্রত্যন্ত অঞ্চলে নতুন ব্যবসার পরিবেশ তৈরি হওয়ায় ঋণ হওয়ার এই প্রবণতা বাড়ছে। সিলেটে যেহেতু প্রবাসীর সংখ্যা অনেক বেশি, আবার সেখানে শিল্প কলকারখানার সংখ্যা খুবই কম, যার ফলে ওখানে আমানতের হার সবসময় ঋণের চাইতে অনেক বেশি ছিল। এখন হয়তোবা ওখানে আমরা
সরকারের বেশ কিছু দায়িত্বশীল ব্যক্তিকে সিলেটের পেয়েছে, তাদের প্রত্যক্ষ ইচ্ছাই হয়তো বা ওই অঞ্চলে ব্যবসা বাণিজ্য কিছুটা সম্প্রসার হতে যাচ্ছে, সূচনা হতে যাচ্ছে। এটাও ওই অঞ্চলের ঋণ প্রবাহ বৃদ্ধির একটা কারণ হতে। ঋণের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমানত সংগ্রহে চমক দেখিয়েছে বরিশাল। জুন শেষে বিভাগটিতে যা দাঁড়িয়েছে প্রায় 16,65,000 টাকা। বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় 14%। বিশেষজ্ঞদের মতে হাতের কাছে সেবা পৌঁছানোয় নিয়মিত সঞ্চয় এবং সরকারি ভাতা পাওয়ার সুবিধা সব মিলিয়ে বাড়ছে এজেন্ট ব্যাংকিং এর ব্যবহার। এখানে কিন্তু আসলে এই মুহূর্তে শিল্প কারখানা স্থাপনের সেরকম কোনো পরিকল্পনাও নেই, অথবা ক্ষুদ্র মাঝারি অথবা বৃহৎ শিল্প কলকারখানা এগুলো ঈদের চালু আছে বা চালু হবে বা নতুন করে এস্টাবলিশড হবে, এই ধরনের খুব বেশি কিন্তু পরিকল্পনা আমরা দেখতে পাই না। এই কারণে হচ্ছে সেখানকার যারা ক্ষুদ্র আমানতকারী তারা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে তারা তহবিল সঞ্চয় করছেন, গচ্ছিত রাখছেন। এখন নতুন টেকনোলজি এবং নতুন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এই সুযোগটা রয়েছে। এটার ভিতরে আর একটা যেটা দেখতে হবে সেটা হলো যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে হয়তো অনেক ডিপোজিট কালেকশন হচ্ছে, কিন্তু ঋণ বিতরণ সেভাবে হচ্ছে না। একই রকম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে হয়তো আপনি অর্থ রাখতে পারবেন, কিন্তু সেখান থেকে নগদায়ন করাটা আবার কিন্তু খুবই ব্যয়বহুল, অথবা ওখানে ঋণ পাওয়ার সুযোগটা অতখানি নাই। দেশে মোট এজেন্ট আউটলেটের 85% গ্রামীণ এলাকায়, আর ব্যাংকে জমা হওয়া মোট আমানতের প্রায় 82% এসেছে গ্রামের গ্রাহকদের কাছ থেকে। মিসবাহ হাসান, 71, ঢাকা। চলতি অর্থবছরের 1 মাস 22 দিনে দেশে রেকর্ড $5 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা, যা গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় 20%। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এতে দেখা গেছে আগস্টের 22 দিনেই দেশে এসেছে $214.76 লাখ, অথচ গেল বছরের একই সময়ে এই সংখ্যা ছিল 171 কোটি। সে হিসেবে বছর ব্যবধানে আয় বেড়েছে প্রায় 26%। এ সময় রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকের মাধ্যমে এসেছে $35.78 লাখ, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 151 কোটি, বিশেষায়িত ব্যাংকে 26 কোটি ও বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $45 লাখ। বরাবরের মতো এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, $43 কোটি উপরে। এর আগে জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল $285.90 লাখ। কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও সুফল মেলেনি জনজীবনে। দীর্ঘদিন ধরেই জিনিসপত্রের দামের উত্তাপে পড়ছে সাধারণের পকেট। টিসিবির বাজার দর বিশ্লেষণ বলছে, দাম বৃদ্ধির তালিকায় ছিল শাকসবজি, মাছ, মাংস, ডিমের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। তবে কিছুটা স্বস্তি মিলেছে আলু, পেঁয়াজে। মেজবাহ হাসানের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় নাভিশ্বাস সাধারণ মানুষের। শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, মাস জুড়ে দাম বৃদ্ধির তালিকায় ছিল বহু পণ্য। এমন দুর্ভোগ যখন নিত্যদিনের সঙ্গী, ঠিক তখনই মূল্যস্ফীতির কমার কথা বলছে সরকার। যদিও বাজার বিশ্লেষণে মিলছে ভিন্ন তথ্য, পরিসংখ্যানের সাথে মিল নেই বহু পণ্যের। দাম বাড়ার প্রবণতায় সবার উপরে থাকছে সবজি। কোনো কোনো পণ্যে বাজার ব্যবধানে বেড়েছে 50%-এরও বেশি। বিশেষ করে কাঁচা মরিচের দাম বাড়ে দ্বিগুণের বেশি। বিক্রি হয় রেকর্ড 320 থেকে 400 টাকা কেজি। প্রায় 15% বেড়ে ডিম বিক্রি হয় ডজন প্রতি 150 টাকার উপরে। আগে আসলে 120, এখন হয়েছে 45-50। তোর সবজির তো 80 টাকার নিচে কোনো সবজি 100 টাকাও আছে। ইনকাম বাড়ে নাই, কিন্তু নিত্য পণ্য দাম সবকিছুই বাড়ছে। না হয় কম কিনতে হচ্ছে, না হয় কম খেতে হচ্ছে। বাদ যায়নি মাংসের বাজারও। বছর ব্যবধানে 20% বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, আর সোনালী বিক্রি হয় 350 থেকে 400 টাকা কেজিতে। একই অবস্থায় মাছের বাজারেও। ফলে সপ্তাহ কিংবা মাস জুড়েই ছিল এমন অস্বস্তি। আগে হয়তো যেটা দেশি মাছ খেতে পারতাম সেটাকে এখন চাষের মাছে নিয়ে আসতে হচ্ছে। তেলাপিয়া মাছ কিনতাম বা পাঙ্গাস কিনতাম 180 টাকা 70 টাকা করে, ঠিক না? এখন সে মাছটা 200 উপরে হয়ে গেছে মাছ। এবার এসে 20-30 টাকা বাড়ছে। তবে স্বস্তি মিলেছে কিছু পণ্যে। দেশি পেঁয়াজ 8% কমে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আলুর দাম 5% কমে মিলছে 25 থেকে 30 টাকায়। চিনির দাম হঠাৎ 2 দিনে 500 টাকা প্রতি বস্তায় বেড়ে গেছে। এনে যে পয়সা ইনকাম করি, আমার ঘরে 5 জন মানুষ খাওয়ান না, আমার বাজারে পয়সাটা হয় না। বিশেষজ্ঞদের মতে কাগজ কলমে সামগ্রিক মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের অস্বস্তি কমানো এখন বড় চ্যালেঞ্জ।
সরকার থেকেও তাকে যদি রাজনৈতিক সেই আশ্রয় বলি বা রাজনৈতিক যে ব্যাকআপটা দেওয়া বলি, সেই জায়গাগুলোরও একটা প্রয়োজন রয়েছে। এই ধরনের জায়গায় একটা স্বচ্ছতা এনশিওর করার জন্য, একটা সাহস জাগানোর জন্য, এবং একই সাথে ব্যবসায়ী যারা কিনা কালোবাজারি, যারা কিনা সিন্ডিকেট করছে, তাদেরকেও একটা সিগন্যাল দেওয়ার জন্য যে এই প্রসেস আসলে অনেকদিন ধরে হয়ে এসেছে। বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতে কার্যকর উদ্যোগের দাবি জানান ভোক্তা সাধারণ। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। পুরো দমে সরবরাহের জন্য প্রস্তুত ভাসমান টার্মিনাল, এক্সিলারেট ও সামিট। তবুও সক্ষমতার সবটুকু সরবরাহ করা যাচ্ছে না, কারণ G2G কিংবা স্পট মার্কেট থেকে চাহিদা মতো মিলছে না এলএনজি কার্গো। ফলে তীব্র সংকট ঠেকাতে আগে থেকেই গ্যাসের সরবরাহ কমিয়েছে কর্তৃপক্ষ। পেট্রোবাংলার সবশেষ তথ্য মতে বর্তমানে জাতীয় সরবরাহকৃত গ্যাসের পরিমাণ প্রায় 245 কোটি ঘনফুট। এর মধ্যে 80 কোটি ঘনফুট আসছে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে। অর্থাৎ সক্ষমতা থাকলেও সরবরাহে প্রায় 30 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। ফলে গ্যাস পাম্পে যানবাহন চালকদের দুর্ভোগ রয়ে গেছে এখনো। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোগান্তি কমেনি বাসাবাড়িতেও। গেল 1 মাস গ্যাস ছাড়াই 1080 টাকা বিল দিতে হয় বহু গ্রাহককে। যে যেখানে কর্মচারী, কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার দায়িত্ব আছে, আদর্শ দায়িত্ব কর্তব্য কাজে অবহেলা করে, তাদেরকে ছাড়া করা উচিত। এতদিন পর্যন্ত থাকে না এই গ্যাসের সমস্যাটা। 80টা 90টার গ্যাস পায়, প্রেশার থাকে না, এই ঝামেলা তো বহুদিন যাবৎ চলতেছে। 3 ঘন্টা সিরিয়াল ধরলাম, মাত্র 170 টাকার গ্যাস পাইলাম। এভাবে কি আমরা রেন্ডি করে গাড়ি চালাই কি জীবন বাঁচবে? এভাবে আমাদের জীবন কখনোই বাঁচবে না। আমরা বউ বাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। এটার বিকল্প কোনো ব্যবস্থা সরকার নিতে হবে এবং কি এটা উদ্যোগ নিতে হবে ভালোভাবে, যাতে আমরা গ্যাস পাই, আমরা ঠিকমতো সার্ভিস দিতে পারি। ইরানের সাথে মিলে বাণিজ্য যুদ্ধে জড়ালে অংশীদারদের ওপর দেয়া হবে নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের এমন হুমকির পর আবারও অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। মাত্র 1 সপ্তাহে 6% বেড়ে প্রতি ব্যারেল পৌঁছায় $94। এদিকে ডলারের দরপতন ও বিনিয়োগকারীদের চাহিদার কারণে দাম বেড়েছে স্বর্ণ ও বিটকয়েনের। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের কারণে এখনও টালমাটাল বৈশ্বিক পরিস্থিতি, যার সবচেয়ে বড় প্রভাব অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। সাম্প্রতিক সময়ে সমঝোতা ব্যর্থ হওয়ায় ইরানের বাণিজ্যিক অংশীদারদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এতে আবারও ফুলে ফেপে ওঠে তেলের দাম। শুধুমাত্র গেল সপ্তাহে 6% বেড়ে প্রতি ব্যারেল ছাড়ায় $94 ঘর। এই ধারা চলমান থাকলে যা ছাড়াতে পারে শতকের ঘর। এদিকে বাজার থেকে দীর্ঘমেয়াদী সরকারি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। এতে বিনিয়োগকারীদের আস্থা কমায় ডলারের মান নেমে আসে 3 মাসের সর্বনিম্ন স্তরে। চলতি সপ্তাহে প্রধান 4 মুদ্রার বিপরীতে ডলারের মান হারায় 1%। ডলারের দরপতন, ফেডারেল রিজার্ভের সুদহার নিয়ে অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী হয় স্বর্ণের দাম, যা পৌঁছায় গেল 3 মাসের মধ্যে সর্বোচ্চে। সবশেষ হিসেবে প্রতি আউন্স ছাড়ায় $4,600 ঘর। বিশ্লেষকদের ধারণা, বছরের শেষ নাগাদ যা পৌঁছাতে পারে $4,900। এছাড়া মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের হস্তক্ষেপের নেতিবাচক প্রভাব পড়ে বন্ড মার্কেটে, যার সুফল ঘরে তোলে ডিজিটাল মুদ্রা বিটকয়েন। গেল 1 সপ্তাহে ঝুঁকিপূর্ণ এই সম্পদের দাম 22% বেড়ে পৌঁছায় $77,000। বেসেন্টের এমন সিদ্ধান্তের প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ার বাজারেও। S&P 500, নাসদাক কম্পোজিট ও ডাও জোন্সে সূচক কিছুটা বাড়লেও প্রায় 4% কমেছে জাপানের নিক্কেই 225 এর সূচক। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।